আছেন সবাই? আচ্ছা, আমি হচ্ছে নাজমুল আলম খান। আমি আলহামদুলিল্লাহ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার মেধাক্রম হচ্ছে 68তম। আর আমার ভার্সিটি হচ্ছে ঢাকা ভার্সিটি। আমার সেশন, আমি অনেক জুনিয়র হইতে পারি এখানে অনেকেরই, আমার 14-15 সেশন। এবং তারপরে হচ্ছে আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তখন, এই জন্য আরো একটা বছর ড্রপ দেই। আলটিমেটলি 15-16 ব্যাচ যারা আছেন তাদের ইকুইভ্যালেন্ট ধরতে পারেন আমাকে। এবং 41তম বিসিএস ছিল আমার ফার্স্ট বিসিএস। আমি হয়তো বা 15 দিনের জন্য বিসিএসটা পেয়ে যাই, কারণ আমার যখন অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয় তার কিছুদিন পরেই হচ্ছে আপনার 41তম বিসিএস এর সার্কুলারটা আসে, এবং তখন আমি অ্যাপিয়ার দিয়ে হচ্ছে সেই বিসিএসটা অ্যাপ্লাই করি। সো ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর মি, কারণ প্রথমবারই আসলে টার্গেট নিয়ে হওয়াটা এটা আসলে স্বপ্নের মতো। তো এখন আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হয়েছে দেখে মনে হচ্ছে যে অনেকটাই সহজ, কিন্তু জার্নিটা এতটা সহজও ছিল না আমার জন্য। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে আসলে এখানে অনেকেই আছেন যারা আজকে স্বপ্ন নিয়ে আসছেন, বা যারা স্বপ্ন নিয়ে দেখছেন যে একসময় ক্যাডার হয়ে বের হবেন, কিন্তু সবার স্বপ্নটা কিন্তু মিনিংফুল না। মিনিংফুল না কেন আমি বলবো, কারণ অনেকেই আছেন এখানে শুধু স্বপ্নটাই দেখেন, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করতে যে কাজটা করতে হয় সেই কাজটা করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই পিছপা হয়ে যাই সত্যিকার অর্থেই। কারণ আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি যে আমরা অ্যাডমিন ক্যাডার হবো, বা ফরেন অ্যাফেয়ার্স হবো, বা পুলিশে হবো, কিন্তু এইটার জন্য যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হয় সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার ক্ষেত্রে আমরা অনেকেই হচ্ছে যে কার্পণ্য বোধ করি, বা ওই জিনিসটা ওই লেভেলের পরিশ্রমটা আমরা করি না। এই জন্য আমার কাছে মনে হয় যে দিন শেষে হয়তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটাও হাতে আসে না। বাট এতটুকু শিওর যে আমি যখন পরিশ্রম করি তখন আমি কখনো আমার একটা সিঙ্গেল বারের মতো মনে হয় না যে আমার ক্যাডার সার্ভিসে আসবে না, কখনোই না। আলহামদুলিল্লাহ আমার কখনোই এটা মনে হয় নাই। তো এটা এই কারণে না যে আমি হচ্ছে যে অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছি বা আমি কনফিডেন্ট ছিলাম জাস্ট বিকজ অফ যে আমি খুব ভালো রেজাল্ট করতেছিলাম, তার জন্য না। এটা এই কারণে যে আমার কাছে মনে হয়েছে যে এখানে বিসিএসটা আসলে আমার কাছে মনে হয় যে অন্যতম সহজতম পরীক্ষা চাকরির বাজারে। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংকের এডিতে আপনার মাত্র 200 জন বা 100 জন অনেক সময় নেয়। তারপরে বিভিন্ন সরকারি ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে দেখবেন 5 জন, 8 জন, 10 জনের সার্কুলার হয়। বিসিএস এর সার্কুলার হয় 500, 600, 800 জনের। তো এখানে আপনার কোয়ালিফাই করাটা অনেক বেশি সহজ এই কারণে যে এখানে টেস্ট ম্যাচের মতো আপনি খেলতে পারবেন। আপনি রিটেনে যখন প্রিলিটা কোয়ালিফাই করে যাবেন, রিটেনে গিয়ে দেখবেন যে আপনি কোনো একটা সাবজেক্টে খারাপ করার পরেও স্টিল ইউ হ্যাভ দ্য চান্সেস টু কোয়ালিফাই অর টু এক্সেল। সো এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি রিটেন দিয়ে আমি ম্যাথ পরীক্ষাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। বিশেষ করে আমি 10 মার্কের মতো হচ্ছে যে আমি মানে ভুল করে আসছি রিটেন পরীক্ষায়, এবং এটার জন্য আমি এতটাই মানে খারাপ লাগতেছিল ওই সময়গুলোতে যে আমার কাছে মনে হয়েছিল যে আমি ভাইভাতে যেভাবেই হোক এই 20 মার্ক বা এই 10 মার্ক আমাকে কভার করতে হবে। এবং আমার মনে হয় যে ওই ভাইভাতে এখানে দেলোয়ার ভাই আছে, আপু আছে, আমরা সবাই একসাথেই প্রিপারেশন নিতাম ভাইভাতে এই রুমটাতেই বসে। আমার মনে আছে দীর্ঘদিন আমরা এই রুমটাতে এসে কেউ ছিল না, হয়তো বা অন্যান্য ব্যাচের জন্য অপেক্ষা করতাম যে ক্লাসগুলো কখন শেষ হবে, একসাথে আমরা প্র্যাকটিস করতাম। এবং দিন শেষে সবাই আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পর্যায়ে আসতে পারছি। ভাইও দেলোয়ার ভাইও ক্যাডার সার্ভিসে আসছেন, আপুও আসছেন। সো এইটাই আমরা এখানে যারা প্র্যাকটিস করতাম প্রত্যেকেই ভালো করতে পারছি। এটা একটা বিশাল পাওনা আমাদের জন্য। আর প্রিলির ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আপনারা মোস্ট প্রবলি সবাই প্রিলির এখন সেমিনারে আসছেন, তো প্রিলির ক্ষেত্রে আমি বলবো কি, প্রিলিতে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সবাই তো আসলে কৌশল নিয়ে কেউ কথা বলে নাই, সবাই আমরা বলি যে কৌশলী হইতে হবে। এটা অলরেডি আমার মনে হয় আপনারা ভিডিও দেখছেন বিভিন্ন গ্রুপে বা ফেসবুকে। এখন কৌশলটা কি এটা আসলে খুব কম মানুষই বলে। এখন কৌশলটা বা কৌশল কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তো আমার কাছে মনে হয় যে প্রিলিমিনারিতে এটা খুব গুরুত্বপূর্ণ যে জানা যে আমি আসলে কি পড়বো না, রাদার দেন আমি কি পড়বো সেটা জানার থেকে। কারণ এখানে এমনও মানুষজন আমি দেখছি আমাকে চ্যালেঞ্জ করছে যে মানে প্রিলিতে আমাকে এখানে কেউ হারাইতে পারবে না, কিন্তু সেই মানুষ কিন্তু প্রিলিও পাস করতে পারে না পরবর্তীতে। এটার একটা কারণ হচ্ছে যে আসলে অতিরিক্ত পড়া। অতিরিক্ত পড়া মানে কি, যেমন আপনার যে জিনিসটা লাগবে না সেই জিনিসটাও পড়ার অ্যাটেম্প্ট নেওয়া। এতে হয় কি, আপনার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মাথায় রাখতে হইতো ওইটাও একসময় আপনি ভুলে যাবেন। তো এই জন্য আমার মনে হয় যে সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ, যারা ইতোমধ্যে পড়া শুরু করছেন অবশ্যই জানেন, বা যারা এখনো করেন নাই বা করবেন বলে ভাবতেছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এমন ভাবে অ্যানালাইসিস করা যাতে আপনার মাথার মধ্যে একটা সর্ট অফ সেন্স ক্রিয়েট হয়ে যায় যে আপনি কিভাবে কোশ্চেনগুলো হাতে নিলে কোন চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসবে আর কোনটা আসার মতো না এটা ফাইন্ড আউট করতে পারবেন। এই সেন্সটা ডেভেলপ হচ্ছে যখন আপনি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, অর্থাৎ 35 থেকে 45তম, এখন তো সামনে হয়তো বা আপনারা 46তম দিবেন, 45তম পর্যন্ত হয়তো পেয়েছেন। 45 পর্যন্ত আপনি যতগুলা কোশ্চেন পাবেন এমন ভাবে অ্যানালাইসিস করেন, এমন ভাবে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করেন যাতে ইচ এন্ড এভরি চ্যাপ্টারসে কোন জায়গা থেকে কোন জিনিসগুলা কোশ্চেন আসার মতো আর কোনটা আসার মতো না এই সেন্সটা যাতে ডেভেলপ হয়।
তাইলে হবে কি আপনারা জগা খিচুড়ি করে ফেলবেন না, অর্থাৎ যেই চ্যাপ্টারটা নিলে আমার এই জায়গায় এতটুকুই পড়া উচিত, এতটুকু পড়লেই হবে, অতটুকুই পড়া উচিত। আর একটা বিষয় হচ্ছে যে একটু ক্যালকুলেটিভ ওয়েতে পড়তে হবে। ক্যালকুলেটিভ ওয়ে বলতে কি, অর্থাৎ এটা আমরা ইকোনমিক্সের ভাষায় বলি যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, অর্থাৎ আপনি যে টাইমটা অ্যালোকেট করতেছেন কোনো একটা জিনিস পড়ার জন্য, ইন রিটার্ন আপনি যে বেনিফিটটা পাবেন সেটা কি আসলে কস্ট এফেক্টিভ কিনা। অর্থাৎ যেমন আপনি হয়তো মুদ্রার নাম পড়া শুরু করতেছেন, যে আজকে আমি সব মুদ্রার, দেশের মুদ্রার নাম পড়বো, রাজধানীর নাম পড়বো, এটা পড়তে হয়তো বা আপনার ক্যাপচার করতে টোটাল 7 দিন সময় লাগছে, কিন্তু ইন রিটার্নে আপনি হয়তো বা একটা মার্ক কমন পেতে পারেন, নাও পেতে পারেন। এই যে আপনি 7 দিন সময় ব্যয় করে 1 মার্ক কভার করলেন, রেদার দেন আপনি যদি রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ে ফেলতেন, তাহলে আপনি হয়তো বা 7 দিনে আপনি 5 থেকে 6 মার্ক কভার করতে পারতেন। এটাই হচ্ছে অ্যানালাইসিস, যে আপনি কোন জিনিসটাতে আসলে সময় দেওয়া উচিত, কোন জিনিসটাতে সময় দেওয়া উচিত না। আর কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু লোভ সংবরণ করতে হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রকৃতির প্রত্যয় একদমই বুঝি না, কখনোই বুঝতাম না, এখনো বুঝি না। সো আমি হচ্ছে প্রকৃতির প্রত্যয় ছেড়ে দিতাম, এবং আমি জানতাম যে ওখানে 1 মার্ক আসবে, ওটা আমি করতাম না। তো এই যতগুলো প্রিলি পরীক্ষা হয় আমি প্রকৃতির প্রত্যয় প্রশ্ন দেখলে ক্রস দিয়ে চলে যাই, কারণ আমি পড়েও দেখি না যে আমি জানি এটা পারবো না। সেম ভাবে আমি সন্ধি বিচ্ছেদ একটু কম বুঝি, আমি সন্ধির যে প্রশ্নটাও ছেড়ে দিই সব সময়। তো এরকম আবার দেখা যায় যে ছেড়ে দিচ্ছে, কিন্তু লিখিত পরীক্ষা তার মানুষ তো লিখিত পরীক্ষা আসে না। এই জন্য হ্যাঁ, এইটাও খুব ভালো একটা কথা বলছে, রিটেনে কোন জিনিস আপনার লাগবে সেটা হিসাব করে কিন্তু ছাড়তে হবে। যেমন অনেকে বলে যে গণিতে আসলে প্রিপারেশন না নিলেও হয়, কারণ গণিতে 15 মার্ক ছাড়াও চান্স পাওয়া যায়, কিন্তু এটা তো রিটেনের জন্য আপনার জন্য ফ্রুটফুল হবে না এট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ রিটেনে কিন্তু আপনাকে গণিতটা ফেস করতেই হবে। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনার অ্যানালাইসিসটা খুব ভালোভাবে করতে পারা। আরেকটা বিষয় হচ্ছে এইটা এখন সমস্যাটা হচ্ছে, 41-এর আগেও খুব সমস্যা ছিল না, এখন বাজারে বিভিন্ন রকমের বই বের হইছে, বিভিন্ন রকমের সাজেশন বের হইছে, কোর্স বের হইছে। এটার জন্য হয় কি, আমরা সারাক্ষণই নতুন নতুন বই কালেকশন একটা প্রতিযোগিতা নেমে গেছে, অর্থাৎ কোন কোম্পানিটা ভালো, কোনটা খারাপ, কোনটা পড়লে বেশি চান্স পাওয়ার চান্স থাকে, এই জিনিসগুলো হিসাব করতে করতে দেখা যায় যে আমরা মূল যে পড়াটা, সেই পড়াটার মধ্যেই আমরা ঢুকতে পারি না, এবং দেখা যায় যে রিভিশন ফেজ যেটা, এই যে রিভিশন ফেজটা আমাদের জন্য ফ্রুটফুল হয় না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনারা, আমার মনে হয় মোটামুটি সবগুলা বই একটা আরেকটার কাছাকাছি কপি হয়, তো যেই বইটা আপনার জন্য ভালো, যেমন আমি পার্সোনালি MP3 পড়তে পারি না, কারণ MP3 তে আমার কাছে মনে হয় যে খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্ট MCQ টাইপের দেওয়া থাকে। আমি একটু এলাবোরেটিভ ওয়েতে যেগুলোতে বর্ণনা করা থাকে, যে গল্প আকারে আমার কাছে সাজানো থাকবে, ওই জিনিসগুলো আমি পড়তে পছন্দ করতাম। আমি ওই ধরনের বইগুলাই বেছে নিয়েছিলাম। তো আপনারা দেখবেন আপনাদের জন্য কোন বইগুলা আপনার পড়তে ভালো লাগতেছে, বা আপনার মনে হচ্ছে যে আমি তথ্যগুলো মাথায় রাখতে পারতেছি, ওই বইগুলাই পড়েন। আর অ্যানালাইসিস করার পর যখন পড়বেন, একটা কথা কি, কখনোই আপনি ফার্স্টে দেখবেন যে পরীক্ষা দিচ্ছেন, মাথায় কিছুই রাখতে পারতেছেন না, মাথায় মানে থাকতে চায় না। আমার অনেক ভার্সিটি জুনিয়ররা প্রায় সময় মেসেজ দেয় যে ভাইয়া পড়ি কিন্তু মাথায় থাকে না। এখন এই জিনিসটা তো আমাদেরও হয়েছে, কিন্তু এখানে মূল কৌশলটাই হচ্ছে যে আপনার বারবার রিভিশন দেওয়া। যখন আপনি একটা জিনিস পড়বেন, এইটাকে হচ্ছে যে আপনি খুব দ্রুত সময় আবার একবার রিভিশন দিবেন, অর্থাৎ আপনি আজকে পড়লেন, এই জিনিসটা যাতে 1 মাস পরে আমার গিয়ে আবার রিভাইজ করতে না হয়, তাইলে হবে ওই জিনিসটা আমার মাথা থেকেই চলে যাবে। তা আমার মনে হয় রিভিশন ফেজটাকে স্মার্টলি সাজাইতে হবে, যে আমি এই জিনিসটা পড়তেছি, এই জিনিসটা রিভিশন আমার এইভাবে হবে, এবং 1 মাস পরে গিয়ে আবার এইভাবে রিভিশন হবে। তো রিভিশন ওভার রিভিশনের মাধ্যমে আমার মনে হয় যে ওই জিনিসটা আপনাদের মাথায় একসময় সেট হয়ে যাবে। আর এইটা আপনারা বিলিভ করেন যে একবার যদি মানে প্রিলিতে পাস করতে পারেন ভালোভাবে, তাহলে পরে আর কখনোই প্রিলি আপনার জন্য আর সমস্যা হয়ে দাঁড়াবে না, আপনারা সিরিয়ালি পাস করবেন। আমার মনে হয় এখানে যারা আছেন প্রত্যেক ভাই একই অবস্থা, সবাই সিরিয়ালি প্রিলি পাস করেন, এবং আপনাদের মধ্যেও যারা একবার পাস করবেন 46-এ, দেখবেন যে পরবর্তীতে কন্টিনিউয়াস পাস করতে থাকবেন।